আমার নাম স্বপ্ননীল। অভিশাপ, এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে এই গ্রামে। এটির চেহারা মোটামুটি ভালো, সেটা বাইরে থেকে দেখেই অনুমান করা যায়। ঘরের ভাঙাচোরা মেঝের ওপরে রক্তমাখা অসংখ্য পায়ের ছাপ। এই স্বল্পক্ষণের বিদ্যুতের ঝলকে স্পষ্ট দেখতে পেলাম একটা নারীর অবয়ব। আপনিও বুঝি ভয় পেলেন? কিছুক্ষণের মধ্যেই স্টেশনে এসে পৌঁছলাম। দূরে স্টেশন মাস্টারের ঘরের আলোটা জ্বলছে ঠিকই, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই। মনে প্রচণ্ড কৌতূহল নিয়ে সেদিকে এগিয়ে গেলাম। ঘরের ভেতরের টেবিলটাতে অগোছালোভাবে পড়ে রয়েছে কত বছরের পুরনো কাগজ। কাগজগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে অনেক বছরের একটা পুরনো খবরের কাগজের ওপর চোখ পড়ল। সেই কাগজটাতে এই স্টেশনের ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে লেখা আছে, এবং সেখানে সেই দুর্ঘটনায় কারা কারা মারা গেছিল তার একটা লিস্ট করা আছে। তবে সেই লেখা এখন প্রায় মুছে গেছে, তবে তার মধ্যে একটা নাম আজও অক্ষত অবস্থায় রয়েছে। নামটা ছিল অদিতি। তবে এখন আর এই সময়ের কোনো গুরুত্ব নেই এই দুনিয়ার কাছে। কিছু না পেয়ে হতাশ হয়ে ঘর থেকে বেরোতে যাব, তখনই সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। বাইরে বেরোনোর দরজাতে পথ আটকে দাঁড়িয়ে রয়েছে একটা বছর 20 বয়সের মেয়ে। কে আপনি? আর এত রাতে এখানেই বা কি করছেন? আমি কে সেটা জানার থেকেও বেশি জরুরি আমি এখানে কেন এসেছি। আর আমি জানি আপনি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে এসেছেন। এখানে কি চলছে, এই জায়গার রহস্য কি, হঠাৎ করে বা এই জায়গায় এত আতঙ্কিত হয়ে উঠল কেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরই আপনি জানতে এসেছেন। কি ঠিক বললাম তো? আমি অবাক হয়ে যাই মেয়েটির কথা শুনে। আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? আর তাছাড়া তাছাড়া আমি যে বাড়িটাতে উঠেছিলাম, সেখানে কি আপনিই আমায় ভয় দেখাতে গিয়েছিলেন? আপনাকে ভয় দেখানোর কোনো অভিপ্রায়ই আমার ছিল না। তবে হ্যাঁ, আপনি যেমন এই রহস্যের সন্ধান করছেন, ঠিক তেমনই আমি একজন আপনার মতো মানুষের সন্ধান করছি, যিনি আমায় সাহায্য করতে পারবেন। আপনি কি আমায় একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করব। যদি আমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে কেন করব না। আজ থেকে 30 বছর আগে এই গ্রামে বিজয় সিংহ নামে এক ব্যবসায়ী ছিলেন। তার দাপটে কেউ কোনো কথা বলতে পারত না। তার হাতে ছিল যেমন টাকা পয়সা, সাথে তেমন পলিটিক্যাল পাওয়ার। সব কিছুই ছিল তার হাতের মুঠোয়। মাদক ব্যবসা, জোর করে জমি দখল, অস্ত্র পাচার, এইরকম বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিজয় সিংহ আর হরনাথ চট্টোপাধ্যায় ছিলেন বাল্যকালের বন্ধু। ছোট্টবেলা থেকেই তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। সময় পরিবর্তনের সাথে সাথে হরনাথ চট্টোপাধ্যায় চাকরি পেয়ে মুম্বাই চলে যান, আর বিজয় সিংহ তার গ্রামে থেকে যায়। এমন একটা সময় আসে যখন বিজয় সিংহের ব্যবসার জন্য একটা ভালো অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হয়, যে তার সমস্ত হিসাব নিকাশ ঠিকমতো করতে পারবে। অন্যদিকে জমির কিছু কাজের সূত্রে হরনাথ চট্টোপাধ্যায় তার পুরো পরিবারকে নিয়ে গ্রামে ফিরে আসে। অনেকদিন পর ফিরে আসায় তাদের বন্ধুত্ব পুনরায় জাগ্রত হয়। হরনাথ জানতেন না যে বিজয় সিংহ পুরোপুরি বেআইনি ব্যবসা করে, আর এই কথাটা বিজয় সিংহ কখনো হরনাথকে বলেনি। বিজয় সিংহ একদিন হঠাৎ হরনাথকে অনুরোধ করলেন তার মেয়ে যদি কিছুদিন গ্রামে থেকে তার ব্যবসার হিসেব নিকেশগুলো একটু ঠিক করে দেয়। আসলে হরনাথ চাটার্জির মেয়ে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, তার সাবজেক্টটাও ছিল অ্যাকাউন্টেন্সি। মেয়েটির আপত্তি থাকলেও বাবার কথায় রাজি হয়ে যায়, আর তারপর থেকেই বিজয় সিংহের ব্যবসার হিসাব রাখতে শুরু করে। কিছুদিনের মধ্যে সে বুঝতে পারে যে বিজয় সিংহের ব্যবসা সম্পূর্ণ অবৈধ। তিনি অন্যায়ভাবে পারিবারিক ব্যবসার পিছনে বিভিন্ন রকম অবৈধ কাজ করে বেড়াচ্ছেন। মেয়েটি সব জানতে পেরে
গিয়ে ঠিক করে যে আইনকে সবকিছু প্রমাণ সহ জানাবে। ওদিকে ততদিনে হরনাথ চ্যাটার্জি মুম্বাই ফিরে গেছেন। মেয়েটি তখন পুরো গ্রামটিতে একা। হরনাথ তার বন্ধুর ভরসায় গ্রামে রেখে দিয়ে গেছেন। হঠাৎ একদিন রাতে বিজয় সিংহের সাথে মেয়েটির কথা কাটাকাটি শুরু হয় ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে। রাগের মাথায় বিজয় সিংহ সেই রাতে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়। প্রচণ্ড ক্ষোভ আর অভিমান নিয়ে বেরিয়ে আসে মেয়েটি এবং সেই রাতে লোকাল ট্রেন ধরে মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। তবে সেবার আর মুম্বাই ফিরে যাওয়া হয়নি। শেষ লোকাল ট্রেনটি স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে প্রচুর সাধারণ মানুষ সাথে সাথে নিহত হন, যার মধ্যে ছিল হরনাথ চট্টোপাধ্যায়ের মেয়েও। কিন্তু হরনাথ চট্টোপাধ্যায় জানতেন যে তার মেয়ে বিজয় সিংহের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিল এবং পথে অ্যাক্সিডেন্টে তার মেয়ে মারা গেছে। কিন্তু এর পিছনে যে একটা বিশাল বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটা হরনাথ চট্টোপাধ্যায় আজও জানেন না। আসলে বিজয় সিংহ নিজের কালো ব্যবসাকে বাঁচাতে এক ভয়াবহ পরিকল্পনা করে। হরনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে তার ব্যবসার বিষয়ে সব কিছু জেনে গেছে। কিছু তো একটা করতেই হবে। তাই এই সব কিছু থেকে বাঁচতে পরিকল্পনা মাফিক স্টেশন থেকে ট্রেন ছাড়বার আগে স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে রেল লাইন ভেঙে রাখে যাতে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে। এতে হরনাথ চট্টোপাধ্যায়ের মেয়ের সব কিছু জেনে যাওয়া ব্যাপারটা পুরো ধামাচাপা পড়ে যাবে, আর কেউ সন্দেহ করবে না। আপনি এই ঘটনার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? এই ঘটনা তো এর আগে আমি কারোর কাছে শুনিনি। আমার নাম অদিতি। আমি হরনাথ চট্টোপাধ্যায়ের মেয়ে। আমি এখন শুধুমাত্র একটা অবয়ব। কথাটা শোনা মাত্র আমি যেন ভয়ে সিটিয়ে গেলাম। বিন্দুমাত্র নড়বার ক্ষমতা আমার মধ্যে আর অবশিষ্ট রইল না। আজ আপনাকে সবটা জানালাম। অর্জুন সিংহকে যতদিন না আমি মারতে পারছি ততদিন আমার আত্মার শান্তি হবে না। আপনি হয়তো সব ঘটনা শুনে তাকে আইনের হাতে তুলে দেবেন, কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমাকে সাহায্য করুন যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি। কি আমাকে সাহায্য করবেন তো? আপনি বলুন আমায় কি করতে হবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। বিজয় সিংহ এই ঘটনার পর প্রায় 30 বছর দেশের বাইরে ছিল, যাতে তাকে কেউ কোনোভাবেই সন্দেহ না করে। তবে এখন তার শরীরের অবনতি ঘটেছে। এমনিতেই তার কুকর্মের সাজা বাড়ি বসে পাচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে, কিন্তু আমি তাকে নিজের হাতে হত্যা না করলে কোনো দিনই আমার আত্মার শান্তি ঘটবে না। আপনি তাকে মারতে চান? তাহলে আপনি আপনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন না কেন? কিসের ভয় আপনার? বিজয় সিংহ এখন বাড়ি থেকে বের হন না। তাছাড়া গ্রামে ফেরবার সময় যাগযজ্ঞ আর পূজা করে তার বাড়ি বন্ধন করেছেন, যার ফলে আমি ওই বাড়িতে প্রবেশ করতে পারছি না। সে গ্রামে এসেছে 2 মাস হলো, আর তার গ্রামে পা রাখতেই স্টেশন চত্বরে সমস্ত আত্মার সাথে আমার আত্মাটাও প্রকট হয়ে উঠেছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি গ্রামে প্রবেশ করে বিজয় সিংহের বাড়িতে গিয়ে তার দরজাতে লাগানো লাল শালুর কাপড়টা খুলে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দেবেন। ব্যাস, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তবে আপনাকে আমি জোর করব না, এর বেশি আমার আর কিছু বলার নেই। এরপর সম্পূর্ণটাই আপনার উপর। এরপর আমি আরও কিছু বলতে যাব, মেয়েটি যেন বাতাসে মিলিয়ে গেল। আমি আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের আলো ফুটে উঠছে, আবছা অন্ধকার থাকতে থাকতেই কাজটা সেরে ফেলতে হবে। পথে যেতে যেতে দেখা হয়ে গেল সেই চা দোকানের সাথে। তবে আমার কাছে আর বেশি সময় নেই। চটপট বৃদ্ধের থেকে বিজয় সিংহের বাড়ির পথটা জেনে নিয়ে
সেই দিকে ছুট লাগালাম। অবশেষে পৌঁছে গেলাম এক বিশাল আকারের আলিশান বাংলোর সামনে। সেখানে পৌঁছেই চোখ গিয়ে পড়ল সামনের ফটকে বিশাল বড় লোহার দরজার ওপরে। সেই দরজার একপাশে একটা লোহার সাথে লাল শালুর কাপড়ে কিছু একটা বাঁধা রয়েছে। চারপাশটা দেখে নিয়ে চুপি চুপি গেটটার কাছে গিয়ে কাপড়টা খুলে নিজের পকেটে ঢুকিয়ে নিলাম। তারপর সোজা পাড়ি দিলাম সেই পরিত্যক্ত জঙ্গল বাড়ির দিকে। এখন পুরোপুরি সকাল হয়ে গেছে। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। পথে আসতে গিয়ে গ্রামের ভেতর থেকে একটা শোরগোল ভেসে এলো কানে। সেই শোরগোলের আওয়াজ লক্ষ্য করে এসে পৌঁছলাম বিজয় সিংহের সেই বিশাল আলিশান বাংলোর সামনে। বেশ কিছু মানুষের ভিড় জমেছে সেখানের স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এখানে তো ভিড় কেন, কি হয়েছে? আর বলবেন না বাবু, শুনেছি নাকি বিজয় সিংয়ের ছেলে অর্জুন সিংহ তার মাকে কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে, তারপর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সেই সময়ই বিজয় সিংহকে কেউ হত্যা করে এখান থেকে পালিয়েছে। বিজয় সিংয়ের দেহটা ঘরের মধ্য থেকে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে বিছানার ওপর সোজাসুজিভাবে শুয়ে থাকলেও তার ঘাড়টা ছিল ঘোরানো আর মুখটা ছিল বালিশে গোঁজা, অর্থাৎ উল্টো দিকে। তবে কে বা কারাই এই কাজ করেছে তা কিছুই জানি না। আমি আর কথা না বাড়িয়ে আমার গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলাম। গ্রামবাসীরা না জানলেও আমি সবই বুঝতে পারছিলাম আসলে কি ঘটেছে বিজয় সিংহের বাড়িতে। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা? কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও। নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না, কারণ আগামী দিনে এরকম আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।